দেখুন, আপনারা দেখেছেন আরজিকর কাণ্ডের পরতে পরতে যে অন্যায়, যে অনিয়ম, যে নির্লজ্জ দুর্নীতি প্রতিদিন বেরিয়ে আসছিল, সেগুলো তুলে ধরা আমার এবং আমার সহকর্মীদের প্রায় মিশনে পরিণত হয়েছিল। খুনের অপরাধ ঢাকার চেষ্টা শুরু হয়েছিল পিও মানে প্লেস অফ অকারেন্স থেকে। একেবারে তথ্য প্রমাণ লোপের চক্রান্ত, আমাদের মনে হয়েছিল চক্রান্ত করা হয়েছে। আচ্ছা, দৃশ্যটা ভাবুন, একদিকে এই নারকীয় খুনের ঘটনাস্থলে ওই সেমিনার রুমে অন্তত 40 জন লোক ঢুকে আছে, যাদের মধ্যে অনেকেরই পরিচয় অত্যন্ত সন্দেহজনক, এবং অন্যদিকে আমার বলতেও খারাপ লাগছে, প্রায় 4 ঘন্টা অভয়ার মা এবং বাবাকে আরেকটা ঘরে বসিয়ে রাখা হয়েছে, তাদের মেয়েকে দেখতেও দেয়া হচ্ছে না। ভাবুন, তাদের বাড়ি থেকে ডেকে আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা বলে। প্রথমে বলা হয়েছে মেয়ে অসুস্থ, তারপরে বলা হয়েছে মেয়ে আত্মহত্যা করেছে। সেই অডিও টেপ এই অনুষ্ঠানে আপনাদের শুনিয়েছি। আর তারপর ওই সেমিনার রুমের পাশের বাথরুমটা পরিকল্পনা করে ভেঙে ফেলা, এবং 14ই আগস্ট রাতে আরজিকরে সেই রহস্যজনক ভাঙচুর কার্যত কলকাতা পুলিশের উপস্থিতিতে। সুতরাং চূড়ান্ত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত গাফিলতির যদি প্রথম 5 দিনের একটা তালিকা করা যায়, মানে ওই 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কি কি অন্যায় হয়েছে, সেই তালিকাটাই দীর্ঘ এবং অত্যন্ত দীর্ঘ। আজ নতুন সরকারের পদক্ষেপে 1 বছর 9 মাস পর আবার নতুন করে আরজিকর ফাইলস খোলায় কতটা আশার আলো দেখছে আমার পরের বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। জানবো। সুমন, আমি তো বিশ্বাস করি বাঙালি দুরকম, প্রভাবশালী আর পকেট খালি। পকেট খালি বলে ধনঞ্জয়ের সাজা হয়, প্রভাবশালী বলে কামদুনির অপরাধীদের সাজা হয় না, অভয়ার অপরাধীদেরও সাজা হয় না, যারা অপরাধকে লোপাট করার দায়িত্ব নেয় তাদেরও সাজা হয় না। তুমি একটা কথা বললে, দের আয়ে দুরাস্তায়, আমি একটা হিন্দিতে প্রবাদ বলি, ভগবানকে ঘর দের হায় পর আন্ধের নেই। তোমার কাছে আজকে লুকোতে আমার কোনো দ্বিধা নেই, যে মানে আজকে স্বীকার করতে আমার আর কোনো দ্বিধা নেই যে আমি আর শীর্ষেন্দু সিংহ রায় এই ঘটনার পর আমরা অভয়ার মা বাবার কাছে গিয়েছিলাম, তাদের সাথে আমরা কথা বলি এবং আমরাও বলি যে আমরাও মামলায় থাকতে চাই। ঘটনাচক্রে তখন তো অনেক বড় 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 সব আইনজীবীরা তারা এলেন, এবং অভয়ার মা যখন আমাকে বললেন আমরা এই মামলায় এলাম যে তিনি ভোটে দাঁড়াতে চান, আমি বললাম হ্যাঁ আপনি দাঁড়ান, কারণ সত্যি কথা জুডিশিয়ারি ওনাকে তখনও অবধি সুরাহা দিতে পারেনি, এ কথা স্বীকার করতেই হবে। মহামান্য সুপ্রিম কোর্ট কেন এই মামলা নিয়ে গেলেন কলকাতা হাইকোর্ট থেকে, কেন মাসের পর মাস দেরি করানো হলো, কেন কলকাতা হাইকোর্ট এই মামলা তলিয়ে যায়, আবার কেনই বা মাননীয় চলে যেতে পারেন সুপ্রিম কোর্টে, মামলা করতে পারেন হাত কচলে, অথবা উনি গতকালকে হাজির হয়ে যেতে পারেন আদালতে। ওই প্রভাবশালী আর পকেট খালির তত্ত্ব।